হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 121-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে এই টপিকটাও ভিআর সাজেস্টেড টপিক। আমাকে একজন অনেক দিন ধরে বলছিলেন, বহুবার রিকোয়েস্ট করেছেন প্রাক্তন ফিরে আসবে কি এবং 2024-এ তার সাথে কোনো ম্যারেজের চান্সেস আছে কি না সেটা দেখতে। তো আমি এটাই দেখব, আপনাদের প্রাক্তন যে ছেড়ে চলে গেছে, আপনাদের মনের মানুষ, এখনও আপনারা তার কথা ভাবেন, তো সেই মানুষটা আপনাদের কাছে এই বছর, নতুন বছর কি ফিরে আসতে পারে, এলে কবে আসতে পারে এবং তার সাথে কোনো বিয়ে চান্সেস আছে কি না, বা এই বছর তার আপনার সাথে সেই মানুষটার বিয়ে হবে কি না। তো এই ডিটেলসটা একবার আজকে চেষ্টা করব। আজ এখানে কোনো পাইল রাখা হয়নি, মানে পাইল রাখা হয়নি বলতে কি, আমি ভুলেই গেছি, প্রায় বসে পড়েছি, আমি অন করে দিয়ে ভাবছি রাখা হয়নি। তো এই মুহূর্তে আমার হাতের কাছে পেন আছে, আমি দুটো পেন রাখছি, ঠিক আছে? এই দুটো পেনের মধ্যে যে কোনো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। একটা হচ্ছে ইয়েলো কালারের পেন, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর একটা হচ্ছে এটা পিঙ্ক কালার বা রানি কালার বলতে পারেন। তো রেড নয় কিন্তু এটা, হ্যাঁ, এটা রেড নয়, এটা পিঙ্ক। এই দুটোর মধ্যে যে কোনো একটা পেন আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা সবার জন্য। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি যে দুটো পেন। তো আপনারা সিলেক্ট নিশ্চয়ই করে নিয়েছেন, চলুন তাহলে রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন এই পিঙ্ক কালারের পেনটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। থাক এটা এখানে। ফার্স্টেই আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখব। ফার্স্টেই যে কার্ডটা এলো সেটা হচ্ছে 9 অফ পেন্টিকলস। এই কার্ডটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, কুইন অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্স, দ্য ডেভিল, ঠিক আছে, দ্য মুন, আচ্ছা, 7 অফ কাপস, হাই প্রিস্টেস এবং দ্য সান। বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে 6 অফ পেন্টিকলস। এক সেকেন্ড, একটুখানি তুলে দিই কার্ডগুলো। সবই দেখা যাচ্ছে, অসুবিধা নেই। এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে বটম অফ দ্য ডেকের এনার্জি 6 অফ পেন্টিকলস। এটা ব্যালেন্সকে বোঝায়, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপকে বোঝায়। কোথাও না কোথাও ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না। সম্পর্কের ক্ষেত্রে একজন লাগাতার দিয়ে গেছে আর সম্পর্কের ক্ষেত্রে আর একজন লাগাতার নিয়ে গেছে। সম্পর্কে ব্যালেন্স না থাকার জন্য ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল না, একজন প্রায়োরিটি দিত, একজন প্রায়োরিটি দিত না। এই ব্যাপারগুলোর জন্য সম্পর্কে লাগাতার ঝগড়া হতো। হ্যাঁ, এখানে আমি কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। সম্পর্কের ঠিক মতো মূল্যায়ন হয়নি, সম্পর্কের মূল্যায়নে গণ্ডগোল ছিল, সম্পর্কের মধ্যে কোথাও হ্যাপিনেস ছিল না, আলগা ছাড়া ছাড়া ভাব ছিল। ফার্স্ট কার্ডটাই যেটা এসছে এটা হ্যাপিনেসকে বোঝায়। এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি একটু সেলফিশ কাইন্ড অফ এনার্জি পাচ্ছি। সম্পর্কে হয়তো দু তরফ থেকেই ব্যাপারটা এরকম ছিল যে আমার দুজনেরই দুদিক থেকে সমান চাহিদা ছিল, যে আমার খুশির জন্য ও আমাকে এটা দিক, ও আমাকে সেটা দিক, ও আমাকে বুঝুক, ও আমার কেয়ার করুক। সম্পর্কটাই গড়ে উঠেছিল খানিকটা একাকিত্বকে সরানোর জন্য। এই সম্পর্কের শুরুটাই যেটা দেখতে পাচ্ছি, একটা নিজের হ্যাপিনেসকে খোঁজার জন্য, নিজের খুশির জন্য আপনি কোনো রিলেশনশিপে জড়িয়েছিলেন এবং সেই রিলেশনশিপে যেটা দেখতে পাচ্ছি আপনি দিয়েও গেছেন। হ্যাঁ, কুইন অফ পেন্টিকলসে একটা এনার্জি আছে, এখানে আপনি সম্পর্কে দিয়েছেন,
যে দেননি তা নয়, কিন্তু ব্যাপারটা ছিল আপনি আপনার একাকিত্বকে কাটাতে গিয়ে, আপনি আপনার হ্যাপিনেসকে খুঁজতে গিয়ে একজনের উপর আপনি ডিপেন্ড হয়ে পড়েছেন, একটা টক্সিক রিলেশনশিপে জড়িয়ে গেছেন। যে পার্সনটা আপনার নয় সেই পার্সনের সাথে আপনি ভুল করে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, এবং জড়িয়ে ফেলার পর আপনি লাগাতার সেই সম্পর্ককে ঠিক করবার, এফোর্ট দেবার, সেই সম্পর্কে মূল্য কি, গভীরতায় প্রবেশ করার অনেক চেষ্টা করেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কের ক্ষেত্রে যেমন আপনি দিয়েছেন, হয়তো সেই পার্সনকে আপনি কিছু টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারেন, এরকমও হতে পারে, কিন্তু সেই সম্পর্কে বোঝাপড়া ছিল না, স্বার্থপরতা ছিল, নির্ভরশীলতা ছিল, অত্যাধিক ডিপেন্ড হয়ে পড়া, অবসেশন ছিল, শারীরিক টান ছিল। সম্পর্কের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি শারীরিক আকর্ষণ, নেগেটিভিটির মধ্যে দুজন মিলে বেঁধেছিলেন। এই বাঁধা যেটা দেখতে পাচ্ছি এখানে, দুটো পার্সন বেঁধে আছে, আপনারা দুটো মানুষ দুজনকে কিন্তু ছাড়তে পারেননি, কারণ চেন দিয়ে বাঁধা, এরা দুটো মানুষই টক্সিক, দুজন একটা রিলেশনশিপের মধ্যে বেঁধে গেছিলেন। এটা আপনাদের কার্মিক রিলেশনশিপ হতে পারে, তো সেই কারণে কর্মাকে ব্যালেন্স করবার জন্য এই জন্মে আপনারা আবার আপনাদের দেখা হয়েছিল, আপনাদের কথা হয়েছিল, এবং আপনারা রিলেশনশিপে জড়িয়ে গেছিলেন। এবার সেখান থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সম্পর্কটা টক্সিক হয়ে উঠছে, কিন্তু এই সম্পর্কে কেউ ছেড়ে বেরিয়ে যায়নি, এই টক্সিসিটির সাথেই দুজনের থেকে গেছিলেন। একজন বুঝছে না, তবুও একজন এফোর্ট দেওয়ার, বোঝার, সিচুয়েশনকে হাত থেকে যাতে বেরিয়ে না যায়, সেই মানুষটা চলে গেলে আমি খুব কষ্ট পাবো, তার উপর আমি ডিপেন্ড, তাকে আমি ভালোবাসি, মানে ব্যাপারটা কীরকম হচ্ছে, তাকে ছাড়া আমি বাঁচবো না, সেই আমার পৃথিবী বা সেই আমার গোটা জীবন, তাকে ছাড়া অন্ধকার, এরকম দেখার জন্য টক্সিক রিলেশনশিপটা থেকেও আপনারা কেউ সম্পর্ক থেকে বেরোচ্ছিলেন না। কিন্তু এই সম্পর্কে কোনোদিনই কোনো হ্যাপিনেস ছিল না, এখানে লাগাতার ঝগড়া হতো, স্বার্থপরতা আমি দেখতে পাচ্ছি এখানে। নিজের সুযোগ সুবিধা, নিজের স্বার্থ সুবিধার জন্য একজন সব কিছু চাপিয়ে দিয়ে গেছে, আর একজন সব কিছু চুপচাপ মেনে নিয়েছে, এরকম। আবার সম্পর্কের কিছু মাঝখানে অনেকগুলো পার্সনের ইনফ্লুয়েন্সও হতে পারে, থার্ড পার্টি থেকে থাকতে পারে। আর এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সম্পর্কে একটা ইমোশনাল সাইড আছে, 7 অফ কাপস। আসলে আপনার যে পার্সন, সে বুঝতে পারতো না সে কি চায়, আপনি তার জন্য ঠিক না ভুল সে কোনোদিন সেগুলো বুঝে উঠতে পারেনি, কনফিউশন ছিল। আপনাকে সিলেক্ট করা উচিত না কেরিয়ার সিলেক্ট করা উচিত, না তার সামনে হয়তো আরও হাজার অপশান দেখানো হচ্ছিল, তার বিয়ের জন্য বাড়ি থেকে প্রেশার দেওয়া হচ্ছিল। আপনি তো ভ্যালু দিচ্ছেন, আপনি তো সম্পর্কে গুরুত্ব দিয়ে এফোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেই মানুষটা আপনার মানে এতই দ্বন্দ্বে ছিল, এতই কনফিউশন ছিল, কনফিউশন থেকে বেরিয়ে এসে সে আপনার মূল্যটাকে কোনো দিন চোখের সামনে দেখতেই পায়নি। একটা কালো ছায়া বা একটা কালো পর্দা তার চোখের সামনে পড়েছিল। ইমোশনস ছিল সম্পর্কে, ইমোশনসের ব্যাপারটা ছিল, সম্পর্ক নিয়ে ভাবনা ছিল, কিন্তু সেই ভাবনাটা যেটা ছিল এক মুনকাট সিক্রেটকে বোঝায়, উনি সব কিছু লুকিয়ে রাখতেন, হাইড করে রাখতেন, ফিলিংসটা বা ইমোশনসটা উনি খুলে বলতে পারতেন না বা বলতে চাইতেন না, অনেক কিছু আপনার কাছ থেকে লুকিয়ে গেছে। হাই প্রিস্টেসের কার্ডও হাইড করবা এনার্জিকে বোঝায়, মুন, এটা আর এই দুটো কার্ড মুনকে বোঝায়। ডেফিনেটলি এখানে মুনের প্রবলেম ছিল, এবং সান এবং মুন যদি থেকে থাকে না, কি হয় বলুন তো, এই দুটো ব্যালেন্সকে বোঝায়, ইন ইয়াং ব্যালেন্স, বা সান এনার্জি, মুন এনার্জি হচ্ছে মাস্কুলিন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স। সেই ব্যালেন্সগুলো কিন্তু ছিল না বলেই উনি ওভার থিঙ্কিং করতেন, উনি পুরো কনফিউশনে ছিলেন। এবার ছিল না বলেই সম্পর্কের গুরুত্ব দিতে পারেননি, ইকুয়াল ওনার নিজের মধ্যেই ব্যালেন্স নেই, সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে কী করে, সেটাই কোনোদিন কোনো মুহূর্তে সেটা ছিলই না সম্পর্কের জায়গায়। এবং দ্য সান কার্ড, দ্য ডেভিলের নিচে সান কার্ড এসছে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে ওনার আস্তে আস্তে উনি কিন্তু সিচুয়েশনকে বুঝতে পেরেছেন, এই যে আকর্ষণ বা যে টক্সিসিটিটা কি, কে ভুল করেছিল, তার একটা পরিবর্তন হয়ে তার মধ্যে কিন্তু এখন ক্ল্যারিটি এসেছে। এটা আমার কারেন্ট এনার্জি সিচুয়েশন মনে হচ্ছে। তো এই সময় সে এখন নিজের হ্যাপিনেসটাকে খুঁজে পেতে চাইছে, বা আমার হ্যাপিনেসটা কি, কোন জিনিসটা, জায়গাটা টক্সিক ছিল, কোন ভাবনাটা খারাপ ছিল, কোন মানুষগুলো আমার নেগেটিভ ছিল, আর কোন মানুষটা সত্যি সত্যি আমার মানুষ ছিল, আমাকে মূল্য দিয়েছিল, সেই ক্ল্যারিটিটা কোথাও না কোথাও সেই পার্সনটা এখন বুঝতে পারছে।
এখান থেকে আমি এই এনার্জি পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 6 নাম্বার এসছে এবং এখানে একটা ছেড়ে চলে যাওয়ার গল্প আছে। আপনার পার্সন হয়তো আপনাকে ফেলে রেখে একা করে দিয়ে চলে গেছে এবং 6 নাম্বারটা হচ্ছে হ্যাপিনেসকে বোঝায়, পিসকে বোঝায়। ওনার মনে হয়েছে আপনার কাছে কখনো থেকে পিস পাওয়া যেতে পারে না। আপনার সাথে একটা টান আছে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, বা একটা শারীরিক আকর্ষণ হতে পারে, ইন্টিমেসি হয়ে থাকতে পারে। যদি নাও হয়ে থাকে, সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে এগুলো হয়ে থাকেও না, ইন্টিমেসি এগুলো সেক্সুয়াল অ্যাট্রাকশন সবার ক্ষেত্রে থাকে না। সেই ক্ষেত্রে একটা ইমোশনাল টান বা বন্ডিং থেকে থাকলেও ওনার মনে হয়েছে যে এই সম্পর্কে মানে কোনো সুবিধা উনি পাননি। এটা পেন্টিকলস, টাকা পয়সা হিসাব সুবিধাকে বোঝায়। উনি কখনো সুবিধা পাননি। আপনি যে দিচ্ছেন সেটা কোনোদিন দেখেনি। ওনার মনে হয়েছে আমি কোনোদিন সুবিধা পাইনি, বা এই সম্পর্কে থেকে আমি কোনোদিন সুখ বা শান্তি পাইনি। তো উনি কি করেছেন, বেরিয়ে চলে গেছেন সম্পর্ক থেকে আপনাকে একা ফেলে রেখে। এটাও মুভমেন্টের কার্ড এবং এটাও মুভমেন্টের কার্ড। এটাও দেখুন কার্ডটা কতটা মাথা নিচু করে এই 10টা ওয়ান্স, যেটা মানে ওয়ান্স মানে কতটা ভারী, 10টা জিনিসকে নিয়ে উনি বয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। তো উনি বোঝাটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যে এখানে আমার সুখ শান্তি নেই, এই কষ্টগুলো আমি আর নিতে পারছি না। তো উনি এই কষ্টগুলোকে নিয়েই বা এই বোঝাগুলোকে নিয়েই শান্তির উদ্দেশ্যে আপনাকে ছেড়ে রেখে বেরিয়ে গেছেন, চলে গেছেন। তবে ওনার মধ্যে আপনাকে ছেড়ে রেখে যখন গেছেন, একটা ভার ব্যাপার তো ডেফিনেটলি ছিল। এই ওয়েটটা উনি নিতে পারছেন না। দেখুন এই ওয়েটটা উনি নিতে পারছেন না, তবু নিয়েছেন, তবু বইছেন। মানে উনি জোর করে চলে যাচ্ছেন। ওনার মনে হয়েছে যে না, আমি আর পাচ্ছি না এটা। উনি জোর করেই অ্যাটাচমেন্ট থাকা অবস্থাতে উনি জোর করে নিজেকে সরিয়ে নিয়ে গেছেন। আচ্ছা, উনি এই মুহূর্তে কি বলতে চাইছেন একটু আমি দেখব। এখানে আমি কিছু কার্ড নিজে তৈরি করে নিয়েছি হাতে, তো এগুলো আমি একটুখানি দেখব সাফেল করে। কার্ডটা সরিয়ে দিচ্ছি। উনি কি বলতে চাইছেন। প্রায় এখানে 100টার উপর কার্ড আছে। এটা নিচ্ছি আমি, কটা কার্ড বের করে নিই তারপর আমি বলছি। আচ্ছা, এখানে 2টো কার্ড এলো। আর কি আছে আমি একটু দেখব, আরও কটা কার্ড নেব। আচ্ছা, এই কার্ডটাও চলে এলো, এটাও আমি নিচ্ছি। ঠিক আছে, উনি যেটা বলতে চাইছেন, I am focused on me right now. I am struggling. উনি নিজের ওপর ফোকাস করছেন এখন। সম্পর্কে ফেরা বা সম্পর্ক নিয়ে উনি ভাবতে চাইছেন না এখন। উনি নিজে বা নিজের লাইফকে নিয়ে ব্যস্ত আছে। বলছে আই অ্যাম স্ট্রাগলিং। উনি এই মুহূর্তে স্ট্রাগল করছে। ওনার জীবনে হয়তো কিছু সমস্যা চলতে পারে, বা যাই কিছু হয়ে যাক না কেন, নিজের কেরিয়ার যাই, ওনার জীবনটা একটু ঘেটে আছে। উনি কিন্তু স্ট্রাগল করছেন। ওনার ফোকাসটা অন্যদিকে দেওয়ার মতো ওনার কাছে সময় নেই। তো উনি নিজেকে নিয়ে, নিজের পরিবার, নিজের কেরিয়ার যেগুলো নিয়ে সমস্যা, সেগুলোকে সলভ করবার জন্য উনি ব্যস্ত হয়ে আছেন এবং সেই জিনিসের প্রতি কিন্তু উনি ফোকাস দিচ্ছেন। সেকেন্ড হচ্ছে আই অ্যাম ম্যারিড। এখানে কার্ডে পরিষ্কার উল্লেখ করা আছে আই অ্যাম ম্যারিড, মানে উনি বিবাহিত। তো বলা হচ্ছে আই হ্যাভ ফিলিংস ফর বোথ মাই স্পাউস অ্যান্ড ইউ। কি অদ্ভুত রকমের ব্যাপার। ওই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা ছিল, তো সেটা ওনার সাথে থেকে গেছে। তো ওনার যেহেতু উনি ম্যারিড, যাকে বিয়ে করেছেন তাকে উনি ছাড়তে পারবেন না। তার সাথেও অ্যাটাচমেন্ট আছে, তার সাথেও একটা বন্ডিং বা কানেকশন তৈরি হয়ে গেছে মন থেকে। উনি হয়তো তাকেও ভালোবাসেন, মানে হয়তো দেখতে গেলে তাকেই ভালোবাসেন, কিন্তু আপনার সাথে সেই কোথাও না কোথাও একটা পুরনো স্মৃতি বা একটা হালকা সেই পুরনো দিনের ভাবনা, ইমোশনস, কখনো কখনো কাজ করতে করতে হয়তো মাঝে মাঝে মনে পড়ে গেল, একটা হালকা মনে পড়ে যাওয়া, এরকম একটা ফিলিংস কিন্তু থেকে থাকতে পারে। তো উনি বলছেন আই হ্যাভ ফিলিংস ফর বোথ, দুজনের জন্য একটা ফিলিংস আছে, মাই স্পাউস এবং আপনি। তো দুজনের প্রতি উনি ফিলিংস রাখছেন। তবে এই ফিলিংসটা আমার মনে হচ্ছে খুব হালকা হয়ে গেছে অনেক। এই সম্পর্কটা হয়তো
ব্রেক হয়েছে, অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো বছর হয়ে যেতে পারে, এরকম হতে পারে। কোথাও না কোথাও এনার্জি কমে আসছে, সে আর পিছনে তাকাতে চাইছে না, পিছনকে ছেড়ে ফেলে উনি হয়তো এগোতে চাইছেন, এরম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আচ্ছা, মাই ফ্যামিলি ডোন্ট লাইক ইউ বলা হচ্ছে, এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে ম্যারিড, হয়তো আপনাদের পার্সন ম্যারিড নয়, কিন্তু বাড়িতে আপনাকে নিয়ে কথাবার্তা সে বলেছে, কিন্তু তার পরিবার আপনাকে মেনে নিচ্ছে না। তার পরিবার মেনে নিচ্ছে না বলে এখানে সে পরিবারকে মানিয়ে আসতে চাইছে, আর মেনে নিচ্ছে না, সেই জন্য কিন্তু সে আপনার দিকে আসতে পারছে না, পরিবার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট আ কমিটমেন্ট ফ্রম ইউ। আচ্ছা, অদ্ভুত রকমের একটা মেসেজ এসছে, সে আপনার কাছ থেকে কমিটমেন্ট চাইছে। আচ্ছা, এটা আমি একটু ক্ল্যারিফাই করব, পরে ক্ল্যারিফাই করব। এই মেসেজটা দেখি কি বলছে। আই উইল কাম ব্যাক টু ইউ, আই উইল লাভ ইউ ফর এভার। আচ্ছা, ওনার পরিবারের তরফ থেকে কিছু সমস্যা থাকতে পারে, উনি ম্যারিড হয়ে যেতে পারেন, তো যেহেতু উনি ম্যারিড, ওনার স্পাউসের প্রতিও ফিলিংস আছে, কিন্তু উনি হয়তো ফিলিংস থাকা সত্ত্বেও সেই সম্পর্কটাকে ব্রেক করে উনি আপনার কাছে ফিরতে চাইছেন এবং আপনাকেই চিরকালের জন্য আগামী জীবনটা আপনার সাথে কাটাতে চাইছেন এবং আপনাকেই চিরকালের জন্য পেতে বা ভালোবাসতে চাইছেন। তো ব্যাপারটা এখানে কি হচ্ছে, উনি দ্বন্দ্বে আছে। উনি যেহেতু ম্যারিড বা ওনার ফ্যামিলি ওনাকে আটকাচ্ছে, থার্ড পার্টি হচ্ছে ওনার ফ্যামিলি নয়, উনি ম্যারিড, সেই পার্সনটা যার সাথে ম্যারিড সেই পার্সনটা থার্ড পার্টি। তো উনি, আমার এখান থেকে যে ফিলিংসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, উনি এই থার্ড পার্টি থেকে আপনার দিকে আসতে তখনই পারবে যখন আপনি এক ধাপ এগিয়ে যাবেন, আপনি তার সাথে কন্ট্যাক্ট করে যদি তাকে কমিটমেন্ট দেন, তাকে সিকিউরিটি প্রোভাইড করেন, তবেই সে সেই সম্পর্ক থেকে ব্রেক করে আপনার দিকে আসবে। আমি এখান থেকে এরকমই কিন্তু ফিলিংস পাচ্ছি। আপনি কমিটমেন্ট দিলে, আপনি এগিয়ে গেলে তবে উনি পারবেন, না হলে কিন্তু উনি পারবেন না, উনি আপনার আশায় বসে আছেন। ঠিক আছে, এখানে রেড কালারের, রেড আর গ্রিন কালারের কার্ড বেশি এসছে। ঠিক আছে, রেড কালারটা হচ্ছে সেক্স, তারপর হচ্ছে প্যাশন, অ্যাট্রাকশন, এগুলোকে বোঝায়, এগুলো আপনাদের সম্পর্কে অনেক বেশি আছে। ঠিক আছে, বেশি হওয়ার চান্সেস এখানে হাই আছে। আই ক্যান নট ফরগিভ ইউ, মানে আপনার পার্টনার বলছে আপনাকে যে মানে সে আপনাকে ভুলতে পারছে না। আই উইল টেক রিভেঞ্জ, আদারওয়াইজ নেচার উইল টেক রিভেঞ্জ। আচ্ছা, এখানে একটা রিভেঞ্জের গল্প আছে, এটাও আমি একটু পরে দেখছি। এটা হয়তো আমার মনে হচ্ছে এটা সে বলছে না, এটা আপনি বলছেন। ঠিক আছে, সম্পর্ক থেকে আপনার পার্টনার যেহেতু বেরিয়ে গেছে, তো এটা আমার মনে হচ্ছে আপনার ফিলিংস। আই ক্যান নট ফরগিভ ইউ, মানে আপনি তাকে ক্ষমা করতে বা ভুলতে পারছেন না, তো এখানে আপনি রিভেঞ্জ নিতে চাইছেন, আর না হলে আপনি রিভেঞ্জ না নিয়ে নেচারের প্রতি, ইউনিভার্সের প্রতি সব কিছু ছেড়ে দিচ্ছেন, চাইছেন ডিভাইন বা নেচার এর প্রতিশোধ নিক, রিভেঞ্জ নিক, এরকম একটা ফিলিংস। হয়তো এটা আপনার ফিলিংস, এটা আমার এটাই মনে হচ্ছে। আপনি খুব রেগে আছেন, কার্ডটাও রেড কালারের, তাই না? আমার মনে হচ্ছে খুব, আপনি এমনিতেও খুব রাগী স্বভাবের হতে পারেন, হঠাৎ করে রেগে যান, এরকম একটা ব্যাপার থাকতে পারে, আর বেশ রেগে আছেন এবং আপনার মনের মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলছে। লাল রং খুব তীব্র এবং গাঢ় কালার, তাই না? খুব চোখে পড়ে কালারটা, তো আপনার এই রাগ কিন্তু সবার চোখে পড়ছে। আমি একটা গাইড করব, এই রাগ যদি থেকে থাকে, এই রাগকে আপনি আপনার নিজেকে স্ট্রং করতে বা নিজেকে বিল্ড করতে কাজে লাগান, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি বিল্ড করতে পারবেন, আপনার ভেতরের কষ্ট দুঃখগুলো মুছে যাবে এবং আপনি কোনো কিছুতেই না আর হার মেনে নিতে পারবেন না। আপনার মনে হবে জীবনে হার জিত তো থাকে, হেরেছি তো কী হবে, আমাকে জিততেই হবে, হেরে গেলেও আপনি জেতার আশা নিয়ে এগিয়ে যেতে পারবেন, নিজেকে বিল্ড করতে পারবেন। প্রত্যেকটা মানুষ কিন্তু এভাবেই নিজেকে বিল্ড করে, আপনি কিন্তু নিজেকে ভালো করে বিল্ড করতে পারবেন। এই যে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা আসছে, আপনি নিজেকে বদলে রিভেঞ্জটা নিয়ে নিন। আই হ্যাভ আ লট অফ থিংস অন মাই মাইন্ড, আই নিড রেস্ট। আচ্ছা, আপনার পার্টনার এখানে বলতে চাইছে যে সে, তার মাথার মধ্যে এখন অনেক কিছু চলছে, লট অফ থিংস,
তার মাথায় অনেক কিছু চলছে। এক আপনি থাকতে পারেন, এক তার স্পাউস বা তার পরিবার থাকতে পারে, এক তার কেরিয়ার থাকতে পারে, বা যদি জব বা কোথাও কিছু কাজ করছে সেখানে জবের জায়গা হয়তো পলিটিক্স হচ্ছে, তার পিছনে কেউ কারসাজি করছে, সেটা হতে পারে, অথবা হেলথ নিয়ে কিছু ইস্যু হতে পারে। মানে উনি টোটালি ঘেটে আছেন। ওই যে প্রথমেই স্ট্রাগলিংয়ের কার্ডটা এসেছিল না, এই কার্ডটা, তো উনি ঘেটে আছেন, উনি স্ট্রাগল করছেন, উনি আর পারছেন না, প্রচণ্ড রকম থিঙ্কিং, ওভার থিঙ্কিং উনি করছেন। উনি এই মুহূর্তে না রেস্ট নিতে চাইছেন, ওভার থিঙ্কিংকে মোট কথা উনি কাটিয়ে একটুখানি শান্ত হতে চাইছেন। আর দেখে নেওয়া যাক, এগুলো আমি আস্তে আস্তে নিচ্ছি কারণ এগুলো হাতের কাট, তো এটা একটু বেঁকে গেলেই মুচড়ে গেলেই খুব প্রবলেম হয়ে যাবে। আস্তে আস্তে ওই জন্য সাফল করতে হয় বা বের করতে হয় কার্ডগুলো। এখানে বলা হচ্ছে ইউ কন্ট্রোল মি, আই ওয়ান্ট ফ্রিডম, আদারওয়াইজ আই উইল ব্রেক দিস রিলেশনশিপ। আচ্ছা, এখানে দেখুন আমি মানে বললাম না ডিপেন্ডেন্সির একটা ব্যাপার আছে, একটা কন্ট্রোলের ব্যাপার ছিল সম্পর্কটা আমার মনে হয় এই কারণেই ব্রেক হয়েছে যে আপনি অনেক কিছু সম্পর্কের জায়গায় এফোর্ট তো দিতেন, আপনি ভালো তো বাসতেন, কিন্তু আপনি ভীষণ সম্পর্কে ওভার পজিটিভ ছিলেন। কোথাও না কোথাও আপনার এই ওভার পজিটিভনেস বা আপনার এই কন্ট্রোলিং নেচার তাকে আপনা থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে, এরকমটা কিন্তু হতে পারে। উনি ফ্রিডম, উনি স্বাধীনতা থাকতেন, উনি খুব স্বাধীন চেতা, মানে আমি যখন যেটা করব সেটা করব, আমাকে তার কোনো উত্তর দিতে হবে না। একটা সম্পর্কে থাকলে এরকম হয় যে আমি কোথায় যাচ্ছি বা কি করছি, বা আমার লাইফে আমি যে একটা জব করছি বা কি যাই করছি না কেন, আমরা চাই সম্পর্কে সেগুলোকে নিয়ে আলোচনা করতে, যে আমরা একটা বন্ধুর মতো কথা বলবো, কোথাও কোনো প্রবলেম হলে একে অপরকে সাহায্য করব, হেল্প করব। তো এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি উনি সবসময় নিজের মনের মতো চলতে চাইতেন, এত কথা এক্সপ্রেস করতে বা এত কথা বলতে হয়তো উনি চাইতেন না, কিন্তু আপনি সবসময় তার সাথে হয়তো জোর করে কথা বলতে চাইতেন, বা আপনার জীবনের কিছু রুলস ছিল যে এভাবে জীবনে চলতে হবে, জীবনটা এরকমই হওয়া উচিত, সবসময় অনেস্ট থাকতে হবে, সবসময় এটাই করতে হবে, ওটা ছাড়তে হবে, এটা করো না ওটা করো না, এরকম কিছু এনার্জি হয়তো আপনি বারবার দিতেন তাকে, মানে এরকম কথা আপনি বারবার বলতেন, এটা করো এটা তোমার জন্য ভালো, ওটা করো না ওটা তোমার জন্য ভালো নয়। ধরুন সে ভালোবাসে হচ্ছে নীল রঙের জামা পরতে, কিন্তু আপনার ভালো লাগে যে না ওই কালারটা বাদ, আমার কালো ভালো লাগে, তো তোমাকে কালোই পরতে হবে। এই ধরনের কিছু হয়তো কন্ট্রোল করা বা তার আপনার ভাবনাকে তার উপর চাপিয়ে দেওয়ার এনার্জি কিন্তু এই সম্পর্কে খানিকটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে, এরকম একটা এনার্জি এখানে আছে। আচ্ছা, এগুলো আমার হাতে তৈরি করা জিনিসগুলো লিখেছি, তো যদি ম্যাচ হয় একটুখানি আপনারা কমেন্ট করবেন, বা এই কার্ডগুলো আমি সাফেল করে ঠিক এনার্জি দিতে পারছি কিনা, কার্ডগুলো ঠিক মতো এলো কিনা একটুখানি আমিও জানতে চাই। তো আপনারা যদি হেল্প করেন, একটু কমেন্ট করেন, আমার খুব ভালো লাগবে এই কার্ডের ইয়েগুলো মিনিংগুলো আপনাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা। তো এটা আমার একটু রিকোয়েস্ট রইল। আর ঠিক আছে, এখানে আর যে মেসেজগুলো আছে সেটা হচ্ছে আই ওয়াজ দেয়ার ফর ইউ হোয়েন নো ওয়ান এলস ওয়াজ। এখানে বলা হচ্ছে যে যখন তোমার কাছে কেউ ছিল না তখন আমি ছিলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, মানে এরকম একটা ব্যাপার আছে, এটা সেটার সাথে রিলেটেড। এটা নয় আপনি বলছেন, নয় আপনার পার্টনার বলছি, আপনার মতো করে আপনি হিসাব করে ধরে নেবেন। আর এটা হচ্ছে আই ওয়ান্ট টু গিভ ইউ অল মাই রেসপেক্ট, আই এম অফ ইউ। আচ্ছা, উনি কিন্তু আপনাকে রেসপেক্টও করতেন, মানে এখান থেকে আমি খুব খারাপ নেগেটিভ এনার্জি পাচ্ছি না। এখান থেকে যে নেগেটিভ এনার্জিটা হচ্ছে যে একটা কন্ট্রোলিং ব্যাপার ছিল, আর উনি এতটাই কনফিউজ ছিলেন, সব কিছু ওনার মনের জায়গাটা এতটাই খারাপ বা এতটাই ডাউন ছিল, বা উনি নিজের কথাকে এমন আমার এখানে মনে হচ্ছে ওনার খুব স্পিচ প্রবলেম ছিল, ঠিক আছে, হাইট করে রাখা, কথা অতিরিক্ত কথা না বলতে চাওয়া এবং সব কিছু লুকিয়ে যাওয়া, সব কিছু শেয়ার করবো না, নিজের মতো থাকবো, নিজের মতো চলবো, কাউকে কিছু জানাবো না, ওনার কাছে হয়তো এটাই ফ্রিডম ছিল। তো উনি কোথাও না কোথাও সেটাই পছন্দ করতেন, কিন্তু আপনাকে রেসপেক্টও করতেন, কিন্তু আপনার মনে হতো না সে আমার জীবনসঙ্গী, আমি তাকে ভালোবাসি, তো আমি যতটা মূল্য দিচ্ছি, যতটা তাকে ইম্পর্টেন্স দিচ্ছি, তার সাথে কথা বলছি, তো তারও ততটুকুই দেওয়া উচিত। তো ইকুয়াল সেই গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা ছিল না। তো উনি কিন্তু এখানে কার্ডে যেটা বলছেন, উনি কিন্তু আপনাকে সবসময় রেসপেক্ট করতেন, আপনাকে একটা সম্মানীয় স্থানে কিন্তু বসিয়েছিলেন। এই যে আপনি সিংহাসনে বসে আছেন পেন্টিকালস নিয়ে, কুইন অফ পেন্টিকালস, উনি খানিকটা কিন্তু আপনাকে এই চোখেই দেখেন, মানে সম্মানীয় ব্যক্তি, বা কিছুটা এরকম হতে পারে, এখানে এরম এনার্জি আছে, কিছুটা আমি এরম পাচ্ছি যে উনি আপনার পার্টনার নিজের থেকে আপনাকে অনেক বড় চোখে দেখতেন, ওনার মধ্যে সবসময় এরকম একটা ভাবনা চলতো যে সেই ব্যক্তিটা আপনার যোগ্য নয়, আপনি এত বড়
মনের মানুষ, বা এত আপনার হাতে হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, আপনি বড়লোক হতে পারেন, আপনি চাকরি বাকরি করতে পারেন, উনি হয়তো যে চাকরি বা যা কিছু করছেন অত ইনকাম করছেন না, আপনাকে অনেক বড় স্থানে, উচ্চ স্থানে বা সম্মানীয় স্থানে কিন্তু বসিয়েছিলেন, বা আপনি এমন কোনো কাজ করতেন, বা আপনি অনেক দান ধ্যান করতেন, খুব মনের দিক থেকে আপনি খুব ভালো মানুষ ছিলেন, একটা মাদারলি কেয়ার করতেন, হয়তো তার প্রতি আপনি মাদারলি কেয়ার করেছেন, নার্চার করেছেন, এটা এরকম এনার্জিকে দেয়। এবং শুধু ওনার কেন, হয়তো আশেপাশের অনেক মানুষকেও আপনি খুব নমনীয়তার চোখে দেখেন, খুব হেল্প করেন। এই হেল্পফুল নেচারটা কিন্তু আপনাকে ওনার চোখে একটা সম্মানীয় স্থান বা একটা সিংহাসন দিয়েছিল। তো উনি কিন্তু নিজেকে খানিকটা আপনার সাথে কম্পেয়ারও করতেন যে আমি সেই পার্সনের জন্য যোগ্য কিনা, এই পার্সনটা অনেক বড় বড় মনের বা বড় স্থানের মানুষ, তো তার কাছে আমি যেতে পারবো কিনা, এরমও কিন্তু একটা কনফিউশন এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা বটম অফ দ্য ডেকের এনার্জি যেটা হচ্ছে, আই অ্যাম সো ইন লাভ উইথ ইউ বাট দিস রিলেশনশিপ ইজ ইম্পসিবল অ্যান্ড আই ল্যাক কারেজ টু কন্টিনিউ। আচ্ছা, উনি এটা মেসেজটা দিচ্ছেন। দেখুন, উনি আসবেন, যে অ্যাকশনটা নেবেন বা আসবেন কি করে, দেখুন উনি পরিষ্কার বলছেন, আই এম সো ইন লাভ, মানে আপনাকে সত্যিই খুব মন থেকে ভালোবাসে, ডিপ লেভেলের ভালোবাসা আছে, কিন্তু এই রিলেশনশিপটা এগোনো ইম্পসিবল, সম্ভব নয়। অ্যান্ড আই ল্যাক কারেজ টু কন্টিনিউ, এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে গেলে যে সাহসের প্রয়োজন, এক তো ওনাকে পরিবারের মুখোমুখি হতে হবে, পরিবারের সবাইকে মানাতে হবে, আর না হলে উনি ম্যারিড, অন্য একটা রিলেশনশিপকে ব্রেক করে আপনার কাছে আসতে হবে। তো এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, যে উনি সেই ব্রেক করে সমাজের চোখে খারাপ হয়ে বা পরিবারের চোখে খারাপ হয়ে সেই মানুষটাকে ছেড়ে দিয়ে আপনার কাছে আসতে পারবে না, এবং তার জন্য যে সাহসটা লাগে, প্রথম কথা ওনার সেই সাহসটাই নেই, তাই উনি কিন্তু সম্পর্ককে কন্টিনিউ চালাতে পারছেন না বা আপনার দিকে অ্যাকশন নিতে পারছেন না। এখান থেকে এই রিডিংই এলো। আমি একটা গাইডেন্স নিয়ে নেবো আপনাদের জন্য। জয়, ওকে, আপনি এনজয়মেন্টে থাকুন, ঠিক আছে। আপনি হয়তো এটা হচ্ছে স্থবিরতাকে বোঝায়, অচলতাকে বোঝায়, স্ট্যাগনেশনকে বোঝায়। আপনি কোনো সিচুয়েশনে স্টাক হয়ে আছেন, এগোতে পারছেন না, আপনি এগোন, আপনি আপনার নিজের জীবনের ডিসিশন নিন, আপনি কিছু শিখুন, এগোতে থাকুন। আর এই কার্ডটা হচ্ছে সান কার্ড, হ্যাঁ, জয় হচ্ছে সান কার্ডকে বোঝায়, এবং এটা সোলার প্লেক্সাস চাকা। খুব কনফিডেন্ট থাকুন, অ্যাকশন নিন, নিজের উইল পাওয়ারকে বাড়ান, ঘুরুন, বেড়ান, খাওয়া দাওয়া করুন। নিজের সোলার প্লেক্সাস চাকরা যদি কোনো কনফিডেন্টের অভাব থেকে থাকে বা ল্যাথার্জিতে আপনি ভোগেন বা ফিয়ার কাজ করে, তাহলে আপনি সোলার প্লেক্সাস চাকরার উপর কিন্তু কাজ করতে পারেন। মেন কথা, আপনাকে নিজের জীবনের উদ্দেশ্যটা খুঁজে বার করতে হবে, আপনাকে আনন্দ করতে হবে, এনজয়মেন্টে থাকতে হবে, হ্যাপিনেস, পিস, এগুলোই আপনার জীবনের এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে। আর সবসময় কনফিডেন্ট থাকুন, কাজ করুন, ব্যস্ততায় কাটান, লেজিনেসে থাকবেন না। নিজের উইল পাওয়ার, নিজের চেষ্টা, এগুলোকে কিন্তু আপনাকে বাড়াতে বলা হচ্ছে। আপনি স্টাক সিচুয়েশানে আছেন, আপনি কোনো কাজে মন দিতে পারছেন না, এবং কোনো কাজ আপনি করছেনও না, এগোতেই পারছেন না জীবনে। তো সেই জায়গা থেকে এইসব ভাবনাকে মুছে ফেলে, সেই মানুষ আসবে কি আসবে না বাদ দিন, যে চলে গেছে ভালো হয়েছে, চলে যেতে দিন, আপনি এনজয় করুন আপনার লাইফে। জানবেন, এটা ইউনিভার্স আপনার জীবনে সঠিক রাস্তা দেখিয়েছে। একটা জিনিস জানবেন, যে ইউনিভার্স আপনাকে অনেক সুযোগ এনে দিয়েছে। ইউনিভার্স, এই মানুষটা, যে মানুষটা কোনোদিন আপনার মূল্য দেয়নি, বোঝেনি, আপনার জীবনে টক্সিসিটি তৈরি করেছিল, কনফিউশন ছিল, সারাক্ষণ আপনার সাথে সম্পর্কে থাকবে কি থাকবে না এই ভাবনা নিয়ে, সেই মানুষটা চলে গেছে, এটা ইউনিভার্স আপনাকে উপকার করেছে। এটা মাথায় রেখে আপনি নিজের জীবনকে এনজয় করুন। তো এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট রিডিংয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইফে এগোতে থাকুন, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা ইয়েলো পেনটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের সম্পর্কটা, প্রাক্তনের সাথে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সেটা দেখে নেব। এস অফ সোর্স, এই কার্ডটা আমি নিলাম। ডেভিল, এটা ফার্স্ট পাইলেও এসেছিল, ডেভিল কার্ড। কুইন অফ ওয়ান্স, এখানেও সমস্যা আছে, থার্ড পার্টি আছে এখানে। তো আমার মনে হচ্ছে ম্যারিড, মানে ম্যারেজ হয়ে গেছে, উনি ম্যারিড পারসন। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো
কার্ডগুলো আশা করছি। আচ্ছা, আপনার প্রাক্তন আপনাকে স্টক করে, হ্যাঁ, আপনাকে পেতে চায়, আপনাকে ফিরে ফিরে তাকিয়ে দেখে, আপনার মেসেজ বা চ্যাটগুলো সে পড়ে, এরকম এনার্জি কিন্তু এখানে হাই আছে। এখান থেকে আমি এনার্জি পাচ্ছি। আর এখানে আপনাদের সম্পর্কের জায়গায় ঠিকমতো আপনাদেরও কথা হতো না। এখানে সম্পর্কের শুরু থেকেই গ্রোথের প্রবলেম ছিল, হ্যাঁ, গ্রোথের প্রবলেম হওয়া, ঠিকমতো কথা না বলা, কথাকে এক্সপ্রেস না করা, লুকিয়ে যাওয়া, বা এখানে সবসময় মানে একতরফা একটা বিশ্লেষণ হওয়া, এরকম এনার্জি পাচ্ছি। সেই গ্রোথটা কোথাও না কোথাও শুরু থেকেই ছিল না, সম্পর্কটা সম্পর্কের মতো ছিল না। এখানে এরকম একটা এনার্জি পাচ্ছি। এখানেও ডেভিল এনার্জি এসছে, এখানেও একটা সম্পর্কের টান যেটা, বা একটা সেক্সুয়াল ইন্টিমেসি, এরকম একটা ফিলিংস হতে পারে। বা একটা পার্সনের সাথে যে সম্পর্ক শুরু হয়েছিল, শুরু থেকেই মানে অত্যাধিক ডিপেন্ড হয়ে পড়া, সে আমার অধিকার বোধটা মানে এত বেশি হয়ে উঠেছিল যে অধিকারের বোধটা বেড়ে যাওয়ার জন্য রিলেশনশিপটা টক্সিক হয়ে গেছিলো। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আছে। মানে পাইল 1 আর পাইল 2 সেমই ভাইব্রেশন দিচ্ছে, আমি জানি না কেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের জায়গায়, মানে আপনার এখানে এনার্জিটাই বলছে, এখানে একটা মেল এনার্জি আছে, এখানে দুটো ফিমেল এনার্জি। একটা হচ্ছে কুইন অফ সোর্স আর একটা হচ্ছে কুইন অফ কাপস। সম্পর্ক টক্সিসিটি হয়ে যাওয়ার জন্য, বা সম্পর্কটা জটিল জটিল ভাবনায় ভরে গেছিলো, এরকম একটা এনার্জি পাচ্ছি। সোর্স হচ্ছে মাইন্ডকে বোঝায়, সোর্সের কার্ড মাইন্ডকে বোঝায়, লজিককে বোঝায়। সব সম্পর্কে আমরা লজিক খুঁজলে মানে সেখানে ভালোবাসাটা থাকে না, সম্পর্কটা না মাথা দিয়ে চলতো। আমার যেটা মনে হচ্ছে এখান থেকে ব্রেনকে কাজে লাগানো, লজিককে খোঁজা, যে এর সাথে আমি কেন থাকবো, এর থেকে আমি কি পাবো, এই সম্পর্কে আমার এফোর্ট দেওয়া উচিত না ওই সম্পর্কে আমার এফোর্ট দেওয়া উচিত, এখান থেকে আমি বেশি পাচ্ছি না অন্য জায়গা থেকে আমি গেলে সম্পর্কে বেশি পাবো। আমি যেটা ফিল করতে পারছি, সম্পর্কের হয়তো শুরুতেই আপনি এবং আরও কোনো অপশান, আরও কোনো থার্ড পার্টি এখানে ছিল, বা যদি শুরুতেও না থাকে, পরবর্তী দিনে ওনার লাইফে এসছে, উনি ব্রেনকে কাজে লাগিয়েছে, অনেকে হিসাব কষেছেন, লজিক যেটা বলেছে ওনার যেখানে সুবিধা মনে হয়েছে উনি সেদিকে কেটে পড়েছেন, ঠিক আছে। বা এই এনার্জিটা আপনারও হতে পারে, হ্যাঁ, আপনি হয়তো মানে এখানে যেহেতু আমি সম্পর্কের সিচুয়েশনটা দেখছি, তো এই এনার্জিটা কিন্তু আপনারও হতে পারে। আপনিই হয়তো সবসময় লজিক কাজে লাগাতেন, ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ লজিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ রাখতেন। সম্পর্কের গুরুত্ব বা ভ্যালুটার জন্য আপনি হয়তো প্রচণ্ড রকমভাবে টান বা ভিতর থেকে একটা আকর্ষণ পার্সনের প্রতি ফিল করতেন, এবং দুটো অপশান আপনার ছিল, যেখানে আপনার সুবিধা মনে হয়েছে আপনি সেখানে সেই পার্সনটাকে ছেড়ে, একটা পার্সনকে ছেড়ে অন্য একটা পার্সনের কাছে আপনি চলে গেছেন, শিফট হয়েছে এনার্জি। এখানে চলে যাওয়া এবং এখানে নিউ বিগিনিংস হওয়ার এনার্জি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কথা কাটাকাটি হতো সম্পর্কে, একটা সম্পর্কে আপনাদের সম্পর্কে কথা কাটাকাটি হতো, একে অপরকে দোষারোপ করা, একে অপরকে ব্লেম করা, এবং লাগাতার ঝগড়া হওয়া। আর এই কার্ডগুলো, সোর্সের কার্ডগুলোকে ভাবনাকে বোঝায়, ঝগড়া হওয়ার ফলে আরও ওভার থিঙ্কিং বেড়ে যেত, নেগেটিভ ভাবনা মাথার মধ্যে কাজ করতো, এবং এনার্জিটা খানিকটা ড্রেন হয়ে পড়তো সম্পর্কের জায়গায়। একে অপরের এনার্জিকে আপনারা ড্রেন করতেন কথা কাটাকাটির ফলে, বা ওর দিকে কাদা ছুটছেন, ওর দিকে কাদা ছুটছেন, এই করে করে একে অপরের এনার্জিকে আপনারা ড্রেন করতেন এবং সম্পর্কে তিক্ততা তৈরি করতেন। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি বেরিয়ে, নয় আপনি এটা যেরকম এনার্জি আপনাদের এনার্জি মতো নিয়ে নেবেন, এটা আপনাদের পার্টনারের এনার্জি হতে পারে বা আপনারও এনার্জি হতে পারে। তো একটা সম্পর্কে আমি দেখতে পাচ্ছি এন্ড করে বেরিয়ে গিয়ে একটা নিউ বিগিনিংস হচ্ছে, নতুন করে সম্পর্ক একটা শুরু হওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের। হয়তো এটা আপনারাই, ঠিক আছে, এই আপনারাই, আপনাদেরই এটা এনার্জি। একটা মানুষকে ছেড়ে আপনি সুবিধার জন্য অন্য একটা মানুষের দিকে এগিয়ে গেছেন, হ্যাপিনেসটা খোঁজবার জন্য, টাকা পয়সা ফাইন্যান্স রিলেটেড কিছু সুবিধার জন্য আপনি একজন পার্সনকে ছেড়ে দিয়ে অন্য পার্সনের দিকে গ্রো করেছেন। আর এই যে টক্সিসিটিটা ছিল, এটা আপনাদের কথাবার্তার জন্য, আপনাদের অ্যাকশান খুব বাজে ছিল, আপনারা একে অপরের প্রতি অ্যাকশান খুব বাজে নিতেন, কথার ডেলিভারি খুব খারাপ হতো, দুদিক থেকেই খারাপ হতো।
আর দুদিক থেকেই আপনারা হয়তো কথা বলতেন না, একজন চুপ করে গেলে আরেকজনও চুপ করে যান। যখন কাদা ছড়েন একে অপরকে কথা শোনান, দুদিক থেকেই আপনারা দুজনকে কথা শোনান, চুপ করে গেলে দুজনেই চুপ করে যাচ্ছেন। এক্সপ্রেস যখন করছেন না, মনের ফিলিংসকে ভেতরে দমিয়ে রাখছেন, তো দুজনেই দমিয়ে রাখছেন। ভেতরের ভালোবাসার কথাটা কেউ মুখ খুলে বলছেন না, কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন না। কাউকে তো এগোতে হবে আগে, তবে তো সম্পর্কটা গড়বে, তবে তো মনের কথা যদি মনে থেকে যায় দূর থেকে। আজকালকার সম্পর্ক কীরকম হয়, এখানে কিন্তু অনলাইনে মিটিংয়ের হওয়ার চান্সেস বেশি আছে। সম্পর্কটা গড়ে উঠেছিল অনলাইন থ্রুতে, এইসব সোর্সের কার্ড এসছে। এখনকার দিনে সম্পর্ক অনলাইনে শুরু হয়, অনলাইনেই শেষ হয়ে যায়। কেউ কাউকে বোঝেও না দূর থেকে, কেউ কাউকে মানে অদ্ভুত রকম ব্যাপার স্যাপারগুলো হয়। দূর থেকেই কথা হচ্ছে, দূর থেকেই ঝগড়া হচ্ছে, দূর থেকেই সব কিছু শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম। অনলাইনে নয় হোয়াটসঅ্যাপে চ্যাট হচ্ছে, নয় ফেসবুকে চ্যাট হচ্ছে, নয় ডেটিং অ্যাপে গিয়ে কথা হচ্ছে। এইগুলোর বাদ দিয়ে এখন সম্পর্ক মানে খুব বেশি তো হয় না, যেগুলো হয় অনলাইনেই হয়। এখন অনেক মানুষ আমি দেখেছি আজ আর কোনো সম্পর্কে জড়াতে চায় না, কারণ যেভাবে সম্পর্ক ভাঙছে বা এটা ঘোর কলিযুগ, যেভাবে মানুষের এনার্জিতে শিফটিং হচ্ছে, মানুষ আর সম্পর্কে যেতে চায় না। প্রথমত সম্পর্কে যেতে বা জড়াতে মানুষ ভয় পায়। আজকাল বিয়েও মানুষ করতে চাইছে না, দুদিন পর তো বিয়ে জিনিসটা উঠেই যাবে, সবাই যে যার একা থাকতে শুরু করবে। তো যেটুকু আছে এখানে পাইলে যেটা দেখতে পাচ্ছে যে আপনাদের অনলাইনে কোনো কানেকশন তৈরি হয়েছিল, অনলাইন বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা এখানে বেশি। এবং এখানে কথা যেটা হতো, ওই দূর থেকে কথা হতো, দূর থেকে ঝগড়া হতো, চুপ করে গেলে দূর থেকে চুপ করে যাচ্ছেন, কোনো কথাই হচ্ছে না। কেউ কাউকে বুঝুক, কেউ কাউকে এগিয়ে আসুক, কেউ কাউকে কিছু বলুক, অ্যাকশান নিক, সেই অ্যাকশান বা কমিটমেন্ট দেওয়া, কিছু যে আমার চাহিদা আছে মুখ ফুটে বলা, সেগুলোই হতো না। মানে চুপ করে থাকার এনার্জি দেখতে পাচ্ছি। তাই এই সম্পর্কের মূল্য না থেকে আপনি হয়তো এই সম্পর্ককে কাট অফ করে নতুনের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন এবং নতুন পার্সনকে সিলেক্ট করেছেন। এখানেও ম্যারিড হলেও হতে পারে, অন্য মানুষকে অলরেডি আপনারা বিয়ে করে নিয়েছেন, আবার নাও হতে পারে, হয়তো আপনারা অন্য পার্টির সাথে কানেক্টেড আছেন, এখনও বিয়ে হয়নি। তো আপনাদের এখন না কিছু পরিবর্তন আপনারা করতে চাইছেন, আপনারা পাস্ট পার্সনের কাছে ফিরতে চাইছেন, আপনারা স্টক করেন। আপনারা কিন্তু এখানে মেজর আরকানের দুটো কার্ডই যেটা বলছে, এটা হচ্ছে মাস্কুলাইন এনার্জি। আপনি মাস্কুলাইন এনার্জি থেকেই অপারেট করতেন বলে আপনি কখনো ইগোকে ভেঙে অ্যাকশান নিতে পারেননি বা নিতে চাননি। তো আপনি এখনও ইগোস্টিক হয়ে আছেন, তাই অ্যাকশান নিতে পারছেন না, কিন্তু আপনি পরিবর্তন চান। আপনার জীবনের চাকা ঘুরুক, আপনার জীবনে পরিবর্তন আসুক, আপনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন, জীবনকে ট্রান্সফর্ম করতে চাইছেন এবং পুরোনোর দিকেও মাঝে মাঝে ফিরে তাকে স্টক করছেন। চাইলে আপনার মন বারবার বলে বা আপনার মনে হয়, ভেতরের ফিলিংস বলে পুরোনো মানুষটার কাছে ফিরে যেতে। এরকম কিন্তু এনার্জি এখানে আছে। আপনি কিন্তু পুরনো মানুষটার কাছে খানিকটা ফিরে যেতে চান। রিলেশনশিপটা টক্সিক হওয়ার কারণ এক্সপ্রেস না করা, কথা কম বলা, কেউ কখনো কোনো কমিটমেন্ট দেয়নি, এগিয়ে আসেনি, সম্পর্কে এফোর্ট দেওয়ার চেষ্টা করেনি, হচ্ছে হচ্ছে চলছে চলছে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের হ্যাপিনেসকে সিলেক্ট করা, নিজেকে নিজের কথাকেই চাপিয়ে দেওয়া, বা নিজেই ভালো থাকবো, নিজেই খুঁজবো, কেন বেকার বেকার সম্পর্কে এফোর্ট দেবো। মানে দুজন দুজনের এফোর্টটা বুঝতেই পারলো না, অথচ ভালোবাসা তৈরি হয়ে গেল। সম্পর্কটা এরকম একটা ব্যাপার। হয়তো সম্পর্কে এফোর্ট ছিল, আপনারা একে অপরের থেকে এফোর্টটা বুঝতে পারেননি, যেহেতু এটা অনলাইন, দূর থেকে আমরা কি বুঝতে পারবো, কার ফিলিংসে কি ক্যাচ করতে পারবো। এখানে কোনো দেখা সাক্ষাৎ হওয়ার অভাব ছিল, এখানে কথা বলার অভাব ছিল, একে অপরকে সময় না দেওয়ার অভাব ছিল। তারপর সময় দিলে পরেও যেটুকু সময় আপনারা পেতেন, ফোন বা মোবাইলে আপনারা অন্য কারোর সাথে চ্যাট করছেন, একে অপরকে বুঝছেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ব্যাপারটা একটু জটিল ছিল। ঠিক আছে, দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে। দেখতে পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, এখানে আই হ্যাভ কমিটমেন্ট ইস্যু। প্রথম থাকতেই সম্পর্কের যে সূচনা হয়েছিল, আমার মনে হচ্ছে সম্পর্কে সিরিয়াসনেস ছিল না।
আপনার দিক থেকে হতে পারে, এটা আপনার পার্টনারের দিক থেকেও হতে পারে। কমিটমেন্ট ইস্যু ছিল সম্পর্কের জায়গায়। আপনার পার্টনার বলতে চাইছে আই অ্যাম রিকভারিং ফ্রম আ পাস্ট অর কার্মিক সিচুয়েশান। আপনার পার্টনার এই মুহূর্তে কার্মিক সিচুয়েশান বা এই পুরোনো পাস্ট ট্রমা যে যা কিছু ঘটেছে সম্পর্কের জায়গায় সেগুলো থেকে রিকভার করতে চাইছে, মানে হিল করে সম্পূর্ণ বেরিয়ে যেতে চাইছে। এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট টু স্টার্ট ওভার উইথ ইউ, আই ওয়ান্ট টু রিটার্ন ইউ। আচ্ছা, মানে অদ্ভুত রকমের ব্যাপার এসে উনি রিকভার করে বেরিয়ে যেতে চাইছেন, কার্মিক সিচুয়েশনগুলো হিল করতে চাইছেন, আবার উনি আপনার সাথে নতুন করে স্টার্টও করতে চাইছেন, আপনার কাছে ফিরতেও চাইছেন। মানে ওনার মাথার মধ্যে দুরকম ভাবনা চলছে, এক উনি আসতে চাইছেন, আবার এক উনি ছাড়তে চাইছেন, দুরকম দোলাচল চলছে, ঠিক আছে, ওনার মাইন্ডের মধ্যে। এখানে বলা হচ্ছে ইভেন থ্রো উই আর অ্যাপার্ট আই এম স্লোলি ফলিং ইন লাভ উইথ ইউ। উনি আপনার প্রতি মানে উনি এটা ভাবছেন যে আপনারা একে অপরের যোগ্য বা একে অপরের অ্যাপার্ট। তো উনি আস্তে আস্তে আপনার ভালোবাসায় পড়েছিলেন, এটা আমার পাস্ট এনার্জি মনে হচ্ছে, ঠিক আছে। উনি আপনাকে খানিকটা সোল কানেকশান আছে বা কোনো একটা তারই জীবনের অর্ধেক অংশ হিসেবে আপনাকে দেখেছিল। তো উনি আস্তে আস্তে এই ভাবনাটার জন্য হয়তো আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল বা আপনার প্রতি ভালোবাসা ওনার মনের মধ্যে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর এখানে যে এনার্জিটা আছে আই ওয়্যার মাই মাস্ক সো টাইট দ্যাট ইউ উড নট বিলিভ বাট আই অ্যাম রিয়েলি ফিলিং ইনসাইড। আচ্ছা, আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে বলতে চাইছে যে সে একটা মাস্ক পরে আছে, মুখোশের আড়ালে উনি আছেন, আর সেটা খুব টাইটলি উনি পরে আছেন। উনি ভেতরের সত্তা তাকে উনি কারোর কাছে প্রকাশ করেন না, এবং বলা হচ্ছে আমি ভেতর থেকে কি ফিলিংস রাখি বা কি বোধ করি সেটা আপনি বিশ্বাস করবেন না জানলে। সেটা আপনাকে জানতে দিতেও কিন্তু সে এক প্রকার চায় না, এখানে এরম এনার্জি আছে, উনি সেটা আপনাকে বলতে দিতে চায় না বা জানতে দিতে চায় না। আচ্ছা, এখানে যে মেসেজটা এসছে আই রিয়েলি লাভ ইউ বাট আই ডোন্ট নো হাউ টু স্পিক অ্যাবাউট মাই ইমোশনস। সে আপনাকে ভালোবাসে কিন্তু কিভাবে তার ইমোশনসকে প্রকাশ করবে সে সেটা জানে না। ইউ কাম উইথ টু মাচ ড্রামা, আই ক্যান নট হ্যান্ডেল ইউর মুড সুইংস। আচ্ছা, এখানে যে মেসেজটা এসছে যেটা বলছে মানে আপনাকে বলছে যে আপনি সবসময় ড্রামা করতেন, আপনার এনার্জিকে সে ক্যাচ করতে পারতো না। আপনি হয়তো অনেক রকমের সিগন্যাল দিতেন, কখনো ভালোবাসছেন, কখনো ভালোবাসা নেই এরকম ফিলিংস রাখছেন। তো বিভিন্ন ধরনের আপনার নিজের ভেতরে মুড সুইংস হতো বলে উনি আপনাকে কখনো ক্যাচ করতে পারেনি বা আপনার এনার্জিকে বুঝতে পারেনি। তাই জন্য উনি বলছেন আমি তোমার মুড সুইংসকে বুঝতে পারি না বা হ্যান্ডেল করতে পারি না, তুমি প্রচণ্ড রকমের নাটক করো, এরকম একটা নাটকবাজ টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। আর উনি বলছেন দ্য লাভ আই ফিল ফর ইউ ইজ পেশেন্স অ্যান্ড গ্রাউন্ড, আই হ্যাভ নেভার ফেল্ট লাভ লাইক দিস বিফোর। আচ্ছা, উনি আপনাকে বলছে মানে এরকম ভালোবাসা উনি আগে কখনো পড়েননি। আপনাকে যেভাবে উনি ভালোবেসেছিলেন, মানে ধৈর্য নিয়ে গ্রাউন্ড লেভেলে গিয়ে উনি আপনাকে ভালোবেসেছিলেন, তো এরকম ভালোবাসাটা উনি আর কাউকে কোনোদিন ভালোবাসেননি, বা আপনাকে পাওয়ার আগে এরকম কোনো মানুষকে উনি কোনোদিন পাননি। অথবা এটাও হতে পারে উনি এটা আপনাকে বলতে চাইছে যে এরকমভাবে ভালো হয়তো উনি আর কোনোদিন কাউকে বাঁচতে পারবেন না, এরকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। আর হচ্ছে আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ উইথ ইউ বাই মাই সাইড, আই উইল ম্যারি ইউ। উনি আপনাকে বিয়ে করতে চাইছেন, ওনার জীবনের বাকি দিনগুলো আপনার সাথে স্পেন্ড করতে চাইছেন। If you let me go, then you will create space for me to come back in my own life. আপনার পার্টনার বা আপনার যে মনের মানুষ সেই যে প্রাক্তন, তো তিনি বলছেন যে যদি মানে আপনাকে বলছে যদি তুমি লেট মি গো মানে আমাকে যেতে দাও, দেন ইউ উইল ক্রিয়েট মানে আপনি তাহলে একটা জায়গা তৈরি করবেন তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আপনার লাইফে আপনি একটা জায়গা তৈরি করবেন তাকে ফিরে পাওয়ার জন্য। আপনি হয়তো তাকে যেতে দিয়েছেন, তাকে ছেড়ে আপনি নতুন কিছুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, নতুন নিউ বিগিনিং করেছে লাইফে। তো উনি এটা আগে থাকতেই জানতেন যে যদি আপনি ওনাকে ছেড়ে বেরিয়ে যান তাহলে আপনি নিজের অজান্তেই তাকে আবারও ফিরে পেতে চাইবেন, তার জন্য মনের মধ্যে একটা জায়গা বা স্পেস ক্রিয়েট করবেন তাকে রাখবার জন্য। তো উনি এটা আগে থাকতেই জানতেন, তো সেই কথাটা উনি বোঝাতে বা বলতে চাইছেন। আচ্ছা,
আপনার প্রাক্তন কি ফিরে আসতে চায়? এখানে তো অতটা মানে ওনার মাথায় চলছে উনি আপনাকে বিয়ে করতে চাইছে, ফিরে আসতে চাইছে, আবার উনি পাস্টকে রিলিজ করে কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে নিজেকে হিলও করতে চাইছেন। অনেক রকমের এনার্জি এখানে আছে। এক্স্যাক্ট উনি কী চান সেটা আমি একটু ট্যারোট থেকে দেখে নেব। কোনো অ্যাকশন কি নিতে চান? আচ্ছা, এখান থেকে আমি একটা বটম অফ দ্য ডেকের কার্ডটা দেখিয়ে দিই কী এসছে। আই কিপ মাইসেলফ বিজি সো আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউ। উনি নিজেকে এখন ব্যস্ত রাখেন কাজের মধ্যে, যাতে আপনার কথা মনে না পড়ে, ঠিক আছে? আচ্ছা, উনি আপনার দিকে আসতে কি চান? উনি কি কোনো অ্যাকশান নিতে চান? ফিরে আসবেন কি 2024-এ? আগে এটা একটু দেখে নেওয়া যাক। কিং অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্স, একটা নিউ বিগিনিংসে এনার্জি আছে এখানে, একটা স্টেবল এনার্জি, নিউ বিগিনিংসে এনার্জি আছে। 5 অফ ওয়ান্স, ফিরে এলেও এক হচ্ছে যদি ফিরে আসে আপনি মেনে নেবেন না, আর এক যদি আপনি ছেড়ে দিয়েছেন আবার ফিরতে চান আপনার প্রাক্তনের কাছে, আপনি যদি কোনো অ্যাকশন নেন আবার ঝগড়া ঝামেলা হবে, সে ফিরিয়ে দেবে, নয় আপনি ফিরিয়ে দেবেন নয় সে ফিরিয়ে দেবে, ঠিক আছে? এরকম এনার্জি আছে। আমি এখানে মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। যেখানে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার চান্সেস থাকে না সেখানে বিয়ে ম্যারেজ হবে কি না এটা তো দেখে কোনো লাভ নেই। এখানে আমি ফিরিয়ে দেওয়া দেখতে পাচ্ছি। আপনি অ্যাকশান নিলে তার সাথে কন্ট্যাক্ট করলেন, তার কাছে গেলেন, আপনি কোনো তার কাছে রিউনিয়ন চাইলেন, সবটা রিকনসিলেশন হয়ে যাক এরকম কোনো কিছু চাইলেন, কিন্তু উনি ফিরিয়ে দিতে পারেন। আর উনি যদি এরকম রিকনসিলেশনের জন্য আপনার কাছে আসে আপনিও ফিরিয়ে দেবেন। কেউ কাউকে মানে বোঝেননি আর এখনও বুঝবেন না, এরকমই এনার্জি। ফিরিয়ে দেওয়া, ভাই যে গেছে সে ভালো হয়ে মানে চলে যাক, এরকমই এনার্জি। ঠিক আছে, আপনাদের জন্য একটা গাইডেন্স নিয়ে নেব। সোলমেট, রিলিজ, রিলিজ করতে বলা হচ্ছে, পাস্টকে রিলিজ করুন। এখানে না ট্রিকারি কার্ডটা এসছে, অতিরিক্ত বুদ্ধি, চালাকি বা সুযোগের সদ্ব্যবহার করার জন্য আপনি কিছু ফ্যাসাদে পড়েছেন। অতীতে যা কিছু ঘটেছে বা যা কিছু আপনি নিজের হাতে ক্ষতি করেছেন, যা কিছু ট্রমা, যা কিছু ওভার থিঙ্কিং, যা কিছু নেগেটিভিটি, যা কিছু কার্মিক সিচুয়েশান আছে সেগুলোকে রিলিজ করবার দরকার। এটা আমার কার্মিককে বোঝাচ্ছে। অতিরিক্ত কার্মিক কানেকশান থেকে গেছে, তো আপনি কার্মিক কানেকশানগুলোকে এন্ড করুন, নিজের কর্মাকে হিলিং করুন। পাস্ট লাইফ মেডিটেশন করতে পারেন বা কর্মা রিলিজিং প্রেয়ার করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। পাস্ট লাইফকে হিল করা অথবা কার্মিক কানেকশানকে ব্রেক করবার, বা আপনারা সম্পর্কের জায়গায় কট কাটিং করতে পারেন। হ্যাঁ, এই তিনটের মধ্যে যে কোনো একটা করুন, আর তাহলেই কিন্তু আপনারা জীবনের আসল উদ্দেশ্য বা আসল কাজ বা আসল সোলমেটকে চিনতে পারবেন আপনার ইনটিউশন দ্বারা। আপনার তৃতীয় নয়ন, তৃতীয় চক্ষু খুলে যাবে। এই দুটো চোখ বন্ধ, অথচ দেখুন তৃতীয় নয়ন খোলা আছে। আপনি সেই নয়ন দিয়ে, থার্ড আই দিয়ে সব কিছু ক্যাচ করতে পারবেন, আশেপাশে এনার্জিকে ক্যাচ করতে পারবেন। আসল কি আপনার সোলমেট, কার সাথে আপনার আসল বন্ডিং, যে কার সাথে আপনার সোল কন্ট্যাক্ট আছে সেটা আপনি ফিল করতে পারবেন। আর এটা হচ্ছে রুট চাকরার কার্ড। তো প্রথমত আপনাকে কিন্তু নিজের লাইফকে স্টেবল করতে হবে, এবং যে দিকেই আপনি গ্রো করুন না কেন আপনাকে স্টেবিলিটির উদ্দেশ্যে গ্রো করতে হবে, ঠিক আছে? ক্যাজুয়াল রিলেশনশিপ, ক্যাজুয়াল সম্পর্ক নয়। আপনি বুঝুন, আপনার ইনটিউশন দ্বারা সব কিছুকে আপনি ফলো করতে থাকুন। আস্তে আস্তে দেখবেন, আস্তে আস্তে আপনার চলার পথের দরজাগুলো খুলে যাচ্ছে। যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো কিন্তু খুলে যাচ্ছে। অনেক কিছু বন্ধ দরজা খুলে যাওয়ার এনার্জি কিন্তু আছে, আর তার জন্য একটু হিলিংয়ের দরকার। আপনারা হিল করুন নিজেকে, এটাই ছিল আপনাদের গাইডেন্স। তো এখানেই এন্ড করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।